সুপ্রভাত বন্ধুরা। আজ 15 মে শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। ওয়াশিংটন এবং বেইজিংয়ের সম্পর্ককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক বলে বর্ণনা করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি বেইজিংয়ের শীর্ষ বৈঠক শুরুর ঠিক আগেই বললেন, চীন আমেরিকার সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো তাইওয়ান। এক্ষেত্রে কোনো ভুল পদক্ষেপ হলে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। 2 মেয়াদের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এটাই প্রথম চীন সফর। ইরান সংকটের জেরে উপসাগরীয় অঞ্চলে তৈরি হওয়া অশান্তির আবহে মার্কিন প্রেসিডেন্টের 3 দিনের চীন সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনীতি বিশেষজ্ঞদের একাংশ। ট্রাম্পের সফর সঙ্গী হয়ে চীনে গিয়েছেন টেসলা এবং স্পেস এক্স কর্ণধার ইলন মাস্ক এবং অ্যাপল প্রধান টিম কুক। প্রায় 9 বছর পরের বুধবার রাতে বেইজিংয়ের মাটিতে পা রেখেছিলেন ট্রাম্প। বৃহস্পতিবার তাঁর আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়েছিল বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলের সামনে। এরপরে সেখানেই শুরু হয় দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক। আমেরিকা এবং চীন 2 দেশই চাইছে নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক মসৃণ করতে। প্রাথমিক কথাবার্তায় তেমনই আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। 2 দেশ যাতে একে অন্যকে নিজেদের প্রতিদ্বন্দ্বী না ভাবে, ট্রাম্পের উদ্দেশ্যে সেই বার্তাই দিয়েছেন জিনপিং। তিনি চাইছেন 2 দেশ একসঙ্গে মিলেমিশে কাজ করুক। চীনা প্রেসিডেন্টকে নিজের বন্ধু বলে সম্বোধন করেছেন ট্রাম্পও। জানিয়েছেন জিনপিং এর বন্ধু হতে পেরে তিনি সম্মানিত। মার্কিন বাহিনীর সঙ্গে যুদ্ধে ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে বলে একাধিকবার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে মার্কিন গোপন গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের শুরুর দিকে মার্কিন গোয়েন্দা রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনের তথ্য মতে ইরান তার অধিকাংশ ক্ষেপণাস্ত্র স্থাপনায় আবারও কার্যক্রম চালুর সক্ষমতা ফিরে পেয়েছে। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বরাবর অবস্থিত 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে 30টি আবার সক্রিয় হয়েছে। চলমান যুদ্ধবিরতি নিয়ে সমঝোতায় পৌঁছতে হলে ইরানের আস্থা অর্জনে যুক্তরাষ্ট্রকে 5টি শর্ত মানতেই হবে। আস্থা সৃষ্টিকারী এই 5টি শর্ত যতক্ষণ না পূরণ করা হবে ততক্ষণ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসবে না ইরান। ঘনিষ্ঠ সূত্রের মারফত মঙ্গলবার এই সংবাদ প্রকাশ করেছে ফার্স নিউজ এজেন্সি। প্রতিবেদন অনুযায়ী ইরানের যে 5টি শর্ত দিয়েছে সেগুলি হল: লেবানন সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌম অধিকার স্বীকৃতি দেওয়া। নতুন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রে 35,000 কিলোমিটার দূরত্বে গিয়ে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। বহন করতে পারে পরমাণু অস্ত্র। ক্ষেপণাস্ত্রটির নাম শারমাত। এই ধরনের ক্ষেপণাস্ত্রকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM বলা হয়। মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় রাশিয়া। উপসাগরীয় অঞ্চল থেকে হরমুজ প্রণালী দিয়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG সরবরাহ নিশ্চিত করতে ইরাক ও পাকিস্তান 2 দেশই ইরানের সঙ্গে চুক্তি করল। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী নৌযান চলাচলের ক্ষেত্রে তেহরানের নিয়ন্ত্রণ চলার মধ্যে এমন চুক্তির খবর পাওয়া গেছে। আসছি দেশের খবরে। সংশোধন প্রক্রিয়ায় 3য় দফা শুরু হতে চলেছে। 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের বিজ্ঞপ্তি জারি করল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে কমিশন। 1 জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হবে, শেষ হবে 23শে ডিসেম্বর। বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, উড়িষ্যা, মিজোরাম, সিকিম, মণিপুর, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা, পাঞ্জাব, কর্ণাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই 16টি রাজ্য এবং দাদরা নগর হাভেলি ও দমন দিউ, দিল্লি, চণ্ডীগড়, এই 3 কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলবে। 1
বছরের জন্য বিদেশ যাত্রায় ফতোয়া জারি করেছিলেন নরেন্দ্র মোদী, তবে তা শুধুই সাধারণ মানুষের জন্য প্রযোজ্য। প্রধানমন্ত্রী নিজে বিদেশ সফরের মোহ কিছুতেই ছাড়তে পারছেন না। শুক্রবার মোদী 5 দেশের সফর শুরু করেছেন। 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই সফর চলবে। প্রথমে সংযুক্ত আরব আমিরশাহী, তারপর নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি হয়ে তিনি দেশে ফিরবেন। এই বিদেশ সফরে আনুমানিক খরচ হবে প্রায় 80 কোটি টাকা। পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রস্তাবকে স্বাগত জানালেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে সাক্ষাৎকারে পাকিস্তানের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখার জন্য সওয়াল করেছিলেন আরএসএসের শীর্ষ নেতা হোসবালে। তারপরেই প্রাক্তন সেনাপ্রধান এম নারজানে আরএসএসের নেতার বক্তব্যের সঙ্গে সহমত জানান। বৃহস্পতিবার এই নিয়ে শ্রীনগরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক আবদুল্লাহ বলেন, এটা খুবই বড় বিষয় যে আরএসএস নেতা বলেছেন পাকিস্তানের সঙ্গে আলোচনা হওয়া দরকার। প্রাক্তন সেনাপ্রধানও আরএসএসের এই বক্তব্যকে সমর্থন করেছেন। সপ্তাহে 2 দিন করে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজের রীতি চালু করল দিল্লি সরকার। জ্বালানির খরচ কমাতে কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে এই আর্জি জানিয়েছিলেন। করোনাকালের কথা স্মরণ করিয়ে ফের ওয়ার্ক ফ্রম হোম শুরু করতে বলেছিলেন তিনি। সেই অনুযায়ী দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সরকার একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার তা ঘোষণা করা হলো। হরমুজ প্রণালীর কাছে ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজের ওপর হামলার ঘটনায় মুখ খুলল বিদেশ মন্ত্রক। এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। সেই সঙ্গে হামলাকারীদের কঠোর বার্তাও দিয়েছে নয়াদিল্লি। সংশ্লিষ্ট জাহাজটি ডুবে গিয়েছে, তবে তার মধ্যে থাকা জাহাজ কর্মীরা সকলেই সুরক্ষিত আছেন বলে জানা গেছে। ওমানের উপকূলরক্ষী বাহিনী তাদের উদ্ধার করেছে। মণিপুরের স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকারোক্তি, কুকি নাগা বংশোদ্ভূত 38 জনেরও বেশি মানুষকে পণবন্দি করে রেখেছে বিভিন্ন গোষ্ঠী। কেরালায় নতুন মুখ্যমন্ত্রী হলেন ভিডি সতীশন। কংগ্রেসের সিদ্ধান্ত নিতে সময় লাগলো 10 দিন। পেট্রোল ডিজেলের দাম বাড়ার স্পষ্ট ইঙ্গিত দিলেন আরবিআই গভর্নর। আসাম পুলিশ হেফাজতে থাকা অবস্থায় খুন হয়ে গেলেন এক কুকি যুবক। প্রবল ধুলোর ঝড়, বৃষ্টি, বজ্রপাতে উত্তরপ্রদেশে একদিনে মৃত 111, জখম 72। দিল্লিতে ফের চলন্ত বাসে ধর্ষণের ঘটনা সামনে এলো। এখন রাজ্যের খবর। প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতা প্রাক্তন সাংসদ সুধাংশু শীল বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল 81 বছর। কলকাতার উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে তিনি 2004 সালে সাংসদ নির্বাচিত হন। ডিলিমিটেশনে সেই আসন উঠে যায়। কলকাতা পৌরসভার 5 বারের পুরো প্রতিনিধি ও মেয়র পরিষদ হিসেবেও তিনি দীর্ঘদিন কাজ করেছেন। 2001 সালের বিধানসভা ভোটে জিতে জোড়াবাগান বিধানসভা কেন্দ্রের বিধায়কও হয়েছিলেন তিনি। জনপ্রতিনিধি হিসেবে তিনি দক্ষতার সাথে কাজ করেছেন। এলাকার মানুষের সাথে ছিল নিবিড় জনসংযোগ। সাংসদ হিসেবে এলাকার কথা যেমন সংসদে তুলে ধরেছেন, তেমনভাবেই বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষের কথাও তিনি তুলে ধরেন। ক্ষুদ্র স্বর্ণশিল্পীদের সমস্যার কথা, হকারদের কথা বারবার তিনি সংসদে তুলে ধরেছেন তাঁর কথায়। জনতার সুবিধার কথা মাথায় রেখে জনপ্রতিনিধি হিসেবে তিনি কাজ করেছেন। পথ ও রাস্তা দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ প্রশাসনের। এবার থেকে বাইক, স্কুটি চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক করতে রাস্তায় পুলিশ। হেলমেট ব্যবহার না করার ফলে নিয়ম লঙ্ঘনকারীদের 2000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। কলকাতা ট্রাফিক পুলিশ শহর জুড়ে হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযানে 11 থেকে 13 মে এই 3 দিনে 3300-র বেশি হেলমেট না পরা বাইক চালানোর ঘটনা নথিভুক্ত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মামলা নথিভুক্ত হয়েছে হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড এলাকায়। এছাড়াও মেটিয়াবুরুজ, জোড়াবাগান ইস্ট ট্রাফিক গার্ড এবং টালিগঞ্জ এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক হেলমেট লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ট্রাফিক পুলিশ প্রধান মোড়, ব্যস্ত রাস্তা এবং বাজার এলাকাগুলিতে বিশেষ নজরদারি বাড়িয়েছে। 13 মে বিকেল 4টে পর্যন্ত 641টি নতুন মামলা নথিভুক্ত হয়েছে। এক পুলিশ আধিকারিকের বক্তব্য, এই অভিযান আগামী দিনগুলিতেও চলবে এবং যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জিকে ঘিরে বিক্ষোভ আইনজীবীদের একাংশের। তাকে ঘিরে চোর স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। পরিস্থিতি সামাল দিয়ে আদালত চত্বর থেকে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেত্রীকে। ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। তাদের অভিযোগ, নির্বাচনের ফলাফলের পর থেকে তৃণমূলের কর্মীদের ওপর রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রমণ চলছে। তাদের একাধিক দপ্তর আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে আদালতে দাবি করেন মমতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না। উত্তরপাড়া তৃণমূল প্রার্থীর করা মামলার শুনানিও এই মামলার সাথেই হয়েছে। সেই মামলায় ছিলেন কল্যাণ ব্যানার্জি, মমতা ব্যানার্জি, চন্দ্রিমা ভট্টাচার্য। অপরদিকে মুর্শিদাবাদে লেনিন মূর্তি ও হগ মার্কেটে দোকানপাট ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি হয়েছে এদিন। মূল মামলাকারীর পক্ষ থেকে এই মামলায় নেতৃত্ব দেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আইনজীবীদের একাংশের দাবি, মমতা ব্যানার্জি এসে কোর্টের সময় নষ্ট ও মূল মামলাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন। 2 বছরের জটিলতা কাটিয়ে অবশেষে WBCS পরীক্ষার দিন ঘোষণা করা হলো। 2024 সালে বিজ্ঞপ্তি জারি হলেও একাধিক সমস্যায় হয়নি পরীক্ষা। প্রশাসনিক দায়িত্ব পেতেই সেই জটিলতা কাটল মাত্র 1 সপ্তাহে। কবে পরীক্ষা, কোন পোর্টালে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড, সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। পাবলিক সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে 14 জুন রাজ্যের WBCS পরীক্ষা। কলকাতা সহ 23 জেলার 25 সেন্টারে নেওয়া হবে এই পরীক্ষা। কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে গ্রেপ্তার করল ইডি। সোনাপাপ্পুর মামলায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার সিজিও কমপ্লেক্সে শান্তনুকে জিজ্ঞাসাবাদ করছিল ইডি। 10.5 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হলো। শুক্রবার তাকে আদালতে হাজির করানো হবে। শেষে খেলার খবর। 2026 বিশ্বকাপের জন্য ইরান ফুটবল দলকে এখনো ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। ভারত এ দলে সুযোগ পেয়েছে 15 বছরের বৈভব। জুন মাসে তিলক বর্মার নেতৃত্বে শ্রীলঙ্কার ত্রিদেশীয় একদিনের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি খেলবে আফগানিস্তান। 15 জনের দলে সুযোগ পেয়েছে বৈভব। যদি ভারত এ দলের হয়ে সে ভালো খেলে, তাহলে ভারতীয় জাতীয় দলের হয়ে T20-তে সুযোগ পেয়ে যেতে পারে বিহারের ছেলে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।